প্রথম ধাপে কাল ১৪০ উপজেলায় ভোট, চলছে সরঞ্জাম বিতরণ। পাবনা সূর্যনগরের টাকাসহ প্রার্থী আটকের প্রতিবাদে সমর্থকদের সড়ক অবরোধ। ঝড় শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ, হবিগঞ্জে কয়েকশো একর জমির ফসল ক্ষতিগ্রস্ত। ফেনীর ৬ উপজেলার বেশিরভাগ এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। গত ২৪ ঘন্টাতে কারেন্ট নাই, কারণের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল চার্জ দেওয়ার সমস্যা হচ্ছে, চার্জ দিতে সমস্যা হচ্ছে, পানি উঠাতে কষ্ট হচ্ছে। কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ হলেও উজাড় হচ্ছে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানের বনাঞ্চল। লুটপাটি উদ্দেশ্য, অভিযোগ সচেতন মহলের। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে আলতাদিঘির বনটা সম্প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হচ্ছে। প্রকল্পগুলো নেওয়াই হচ্ছে টাকা লুটপাট করার জন্য, আর এই টাকা লুটপাট করতে গিয়েই তারা কিন্তু বন এবং প্রকৃতিকে তারা ধ্বংস করছে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ এবং আজ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রেসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকা রেজিস্ট্রার খাতা আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে, আর প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামীকাল যে উপজেলা পরিষদের নির্বাচনটা হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এ ব্যাপারে আরো তথ্য জানবো। রংপুরে যাচ্ছি, আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং ভোট গ্রহণ ঘিরে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। বৃষ্টি, আপনি জানেন যে রংপুরের দুটি উপজেলায় এবারে নির্বাচন হবে, একটি হচ্ছে পীরগাছা এবং কাউনিয়া। এরই মধ্যে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন রংপুরের যে পুলিশ সুপার জনাব ফেরদৌস আলী চৌধুরী। তার ভাষায় যে ৩ স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে। এবং আপনি জানেন যে এর আগের দিন অর্থাৎ আজকে ব্যালট বাক্সগুলো পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে। সে কারণে আমরা পীরগাছা উপজেলা চত্বরে আছে, পীরগাছা উপজেলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীরা অপেক্ষা করছেন। তারা, আমরা যতটুকু জেনেছি, হয়তো বেলা ২টা নাগাদ এই ব্যালট বাক্সগুলো যাওয়া শুরু হবে এবং আগামীকাল সকালবেলা প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপার নিয়ে যাবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য যেটি বলছে যে শুধু যে ৩ স্তরের নিরাপত্তা কেন্দ্রগুলোতে করা হয়েছে সেটি নয়, এর বাইরেও র্যাব এবং বিজিবির স্ট্রাইকিং ফোর্স থাকবে, সাথে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবে। অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করবার জন্য যা যা করা দরকার তারা করেছেন বলে দাবি করেছেন যে এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা। আরেকটি বিষয় আপনাকে বলি যে এই রংপুরের যে পীরগাছা এবং কাউনিয়াতে মোটামুটি তিনটি করে পদের জন্য সব মিলিয়ে প্রায় ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পীরগাছা উপজেলাতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কাউনিয়া উপজেলাতে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরই দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ২১ জন। অর্থাৎ রংপুরের যে পীরগাছা উপজেলায় যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন যে ১৪ জন, তার মধ্যে ১১ জনই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত এবং কাউনিয়াতে যে ১৩ জন আছে তার মধ্যে ১০ জনই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত। এ কারণে, এবং যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আওয়ামী লীগের যে উপজেলার প্রথম সারির নেতা, সে কারণে এখানে যে কোনো ধরনের সহিংসতা হতে পারে বা আশঙ্কা থাকে বা প্রভাব বিস্তারের আশঙ্কা থাকে। সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সব দিক দিয়ে একটা নির্বিঘ্ন ভোট নিশ্চিত করবার জন্য, প্রভাবমুক্ত ভোট নিশ্চিত করবার জন্য তারা সচেতন আছেন বলে জানিয়েছেন। এবং আপনাকে যদি একটু তথ্য দেই যে এবারের যে পীরগাছা উপজেলা যদি আপনাকে তথ্য দিতে পারি, সেটি হচ্ছে যে এখানে প্রায় ১৮৩টি কেন্দ্র আছে, সেখানে প্রায় ৭৬০টি ভোট কক্ষে
এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আগামী রাত পোহালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য যা যা প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী সেটি করেছেন, সেটি আগেও বলছিলাম। এবং যারা বিশেষ করে রংপুরের যে ডিসি জানিয়েছেন যে নির্বাচন কোনোভাবেই ন্যূনতম কোনো অসুষ্ঠু হবে এইটা তারা দেখতে চান না, এ ধরনের বাণী কিন্তু তারা সবসময় দিয়ে আসছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও সেরকম ব্রিফিং করা হয়েছে। বৃষ্টি, অনেক তথ্য আমরা জানছিলাম, ধন্যবাদ মাঝহার। পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং থানার সামনেও অবস্থান নিয়েছেন কর্মী সমর্থকরা। সোমবার রাতে চর ভবানীপুর এলাকা থেকে বর্তমান চেয়ারম্যান শাহিন সহ 10 কর্মী সমর্থককে আটক করে র্যাব 12। এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেছেন, নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল দিচ্ছিল, তখন সন্দেহ হয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের গাড়িতে তল্লাশি চালিয়ে 2 ব্যাগ ভর্তি 22,82,000 টাকা জব্দ করা হয়। ভোটারদের প্রভাবিত করতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাহিনকে আটকের খবরে তার সমর্থকরা গতরাতেই সুজানগর থানা ঘেরাও করে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল, নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী কলিট তালুকদারের কাছ থেকে, অপেক্ষা করছেন তিনি। কলিট, এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি, যেহেতু শাহিনুজ্জামানের সমর্থকরা গতরাতে থানা ঘেরাও করে, আজ আবার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে, কি অবস্থা দেখছেন? চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে কিনা সেটিও জানাবেন। বৃষ্টি, আসলে যদি এই মুহূর্তের কথা বলি, এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে সেই চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে র্যাব 12 পাবনা ক্যাম্প থেকে তাকে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন যদি আমি দেখাই এই সড়কের কিন্তু অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল একদমই স্বাভাবিক। নেতাকর্মীরা তারা ফিরে গেছে, তার বাড়ির সামনে অবস্থান করছে তার আসার অপেক্ষায়। কিন্তু যদি এখনো দেখায় তার একজন সমর্থক কিন্তু এখনো তিনি বলছেন যে শাহিনুজ্জামান শাহিন আসার পরে তিনি তার অবরোধ তুলবেন, তিনি এখনো কিন্তু রাস্তাতে শুয়ে তার সেই অবরোধ সেটা সে পালন করছে। আমি যদি একটু দেখাই, যান চলাচল কিন্তু এখন একেবারেই স্বাভাবিক। যে যানবাহনগুলো আটকিয়েছিল সেই যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাজারের পরিস্থিতি, সুজানগর বাজারের পরিস্থিতি যদি বলি একদমই স্বাভাবিক রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে তাকে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, সে পাবনা র্যাব ক্যাম্প থেকে সুজানগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই খবর পরে নেতা কর্মীরা সেই অবরোধ তুলে নিয়েছে এবং থানাও যে ঘেরাও করেছিল সেই থানা ঘেরাও তারা তুলে নিয়ে সেই শাহিনুজ্জামান শাহিনের বাড়ির দিকে গিয়েছেন, যে তিনি আসবে সেই জন্যই সেখানে গিয়েছে। এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। আর যেহেতু মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সেজন্য এই বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি। বৃষ্টি, শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি কলিট আপনাকে। কক্সবাজারের টেকনাফে ছাত্রলীগ নেতা রাকিব শাহরিয়ার মুরাদ হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে আটকও করতে পারেনি পুলিশ। মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বজনরা জানায়, গতকাল বিকেলে বড় ভাই আব্দুল্লাল মামুনকে সাথে নিয়ে শামলাপুর বাজারে যান মুরাদ। এ সময় একটি মার্কেটের ভেতর তাদের উপর রফিকুল্লাহ ও আদিলের নেতৃত্বে 4-5 জন যুবক হামলা চালায়, কুপিয়ে আহত করে মুরাদ ও মামুনকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, প্রেম ঘটিত বিষয় নিয়ে সম্প্রতি বন্ধু রফিক ও আদিলের সাথে কথা কাটাকাটি হয় মুরাদের, এরই জেরে তাকে হত্যা করা হয়েছে। যদিও হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড মুন্সিগঞ্জ ও হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমির ফসল। ঘূর্ণি বাতাসে হাওরের পাকা ধান নুয়ে পড়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত মৌসুমী শাকসবজিও। আর্থিক লোকসানের মুখে কৃষকের দাবি সরকারি সহায়তার। ঝড়ের পর স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমিতে। মুন্সিগঞ্জের রমজানবেগ এলাকায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। শিলাবৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে 350 হেক্টর জমির ধান, কুমড়া, বাঙ্গি, তরমুজ সহ বিভিন্ন ফসল। প্রকৃতির রুদ্ররূপে দিশেহারা কৃষক।
4 লাখ টাকার মধ্যে খরচ হয়ে গেছে। 7 লক্ষ টাকা মাল হয়েছিল, আল্লাহ দিলাম, প্রচুর দেওয়া দিয়েছিল আল্লাহ। দিব কিছু দেনা ফেনা সেই ক্ষমতা আল্লাহ আমার নাই। গতকাল রাত্রে শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম, আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই, কোনো পাতা কোনো গাছ কিচ্ছু নাই, শুধু ভাঙ্গি এগুলা হিলে নষ্ট করে ফেলছে। বটবুটি লাগাইন আছে, ফাট লাগাইন আছে, কচু লাগাইন আছে, ওই যে এরিদান লাগাইছে, এরিদান আমার গেছে গা, ধনসা লাগাইছে, নানান ফসল, কোনো ফসল নাই। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সরকার থেকে এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য কোনো প্রণোদনা ঘোষণা হয়নি, যার জন্য আমরা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রণোদনা দিতে পারছি না। শিলাবৃষ্টির আঘাত থেকে রক্ষা পায়নি হবিগঞ্জ সদর ও বানিয়াচং হাওরের পাকা ধান। বিস্তীর্ণ জমি জুড়েই দৃশ্যমান কালবৈশাখীর ভয়াল থাবা। ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান কাটতে শুরু করেছে চাষিরা। বেশিরভাগ জমির ধানে মিশে গেছে মাটির সাথে, পানির নিচে তলিয়ে রয়েছে জমি। মেঘলা আবহাওয়ায় শুকানো যাচ্ছে না কষ্টের ফসল। অতি শিলাবৃষ্টির কারণে আমাদের ফসলের জমি খুব ক্ষতিগ্রস্ত। আমরা কৃষক সব ক্ষতিগ্রস্ত। আমাদের যা ওই আগে কাটছিল, এখন বর্তমানে আমরা খুব ক্ষতিগ্রস্ততা আছি। শিলাবৃষ্টি ধান জড়াইছে আর বাতাসে ধান ফেলাই দিচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির মুখে দিশেহারা কৃষকদের দাবি সরকারি সহায়তার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে গতকাল কালবৈশাখীর তাণ্ডবের পর ফেনীর 6 উপজেলার বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং গ্রামীণ অনেক সড়কই স্বাভাবিক হয়নি যান চলাচল। গতকাল ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। কয়েক ঘন্টা পরে মহাসড়কে যান চলাচল শুরু হলেও বিভিন্ন গ্রামীণ সড়কের উপরে পড়ে থাকা গাছ এখনও অপসারণ করা যায়নি এবং যান চলাচল স্বাভাবিক হয়নি। 6 উপজেলায় ঝড়ে 117টি বিদ্যুতের খুঁটি ও 58টি ট্রান্সফরমার ভেঙে পড়ে। আর বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন 6 উপজেলার বাসিন্দারা। শুধুমাত্র ফেনী শহরেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে। এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। গত 24 ঘন্টাতে কারেন্ট নাই, কারণের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল চার্জ দেওয়ার সমস্যা হচ্ছে, চার্জ দিতে সমস্যা হচ্ছে, পানি উঠাতে কষ্ট হচ্ছে। এবার আমরা ফেনীতে যাচ্ছি, সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, গতকালকের এই ঝড়ের পর তো একেবারে লন্ডভন্ডই বলা চলে। ফেনীতে বিদ্যুৎ সরবরাহ আসলে কখন নাগাদ স্বাভাবিক হতে পারে জানাবেন, বিদ্যুৎ বিভাগ কি বলছে? বৃষ্টি বিদ্যুৎবিহীন ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়েছে। আসলে কবে নাগাদ এই যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সে চিত্রটি আপনি আসলে দেখলে বুঝতে পারবেন। আমি এই মুহূর্তে রয়েছি নতুন বাজার ফকিরহাট সড়ক, এটি ফেনী সদর উপজেলার মধ্যে পড়েছে। দেখছেন যে রাস্তার উপর যেভাবে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে আছে, বাস্তবতা বোঝা যাচ্ছে যে কবে নাগাদ এই যে সংযোগগুলো স্বাভাবিক করতে পারবে। আমি ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের যিনি জেনারেল ম্যানেজার, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছে, এরকম 117টি খুঁটি ভেঙে গেছে, 8টি স্পটে 839টি স্পটে তার ছিঁড়ে গেছে, 976টি স্থানে তারের উপর গাছ পড়েছে, 58টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। তবে এই যে গতকাল ঠিক 12:30টার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়েছে। এখানকার যে সকল বাসিন্দা যারা রয়েছে, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা বিদ্যুৎবিহীন রয়েছে এবং কি তাদের ঘরে পানি সংকট রয়েছে। যারা ব্রডব্যান্ডের যে সকল ইন্টারনেট সংযোগ সেটিও আসলে বিকল হয়ে গেছে। তারা আসলে বলা চলে যে ইন্টারনেট বিচ্ছিন্ন। তবে কবে নাগাদ যে এই যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পল্লী বিদ্যুতের জিএম যেটি বলেছে যে তারা চেষ্টা করছে এই যে এটি স্বাভাবিক করার জন্য। স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। যেভাবে যে 117টি যে খুঁটি ভেঙে গেছে সে সকল খুঁটিগুলো সংস্কার করতে সময় লাগবে। যে সকল ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে সেগুলো সংস্কার করতে সময় লাগবে। তবে এই যে বলা চলে যে 24 ঘন্টা এখানকার এই অঞ্চলের মানুষরা মূলত হচ্ছে যে এই যে বিদ্যুৎ সংযোগ, এবং কি শুধুমাত্র এই অঞ্চলের মতো পুরো জেলার 6টি উপজেলায় এরকম মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ রয়েছে। শুধুমাত্র ফেনী শহরে বিদ্যুৎ রয়েছে। বৃষ্টি শুনছিলাম, অনেক তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারলাম, ধন্যবাদ আরিফ। নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানের প্রাণ প্রকৃতি উন্নয়নে 10 বছরে অন্তত 15 কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে, অথচ রক্ষার বিপরীতে উজাড় হচ্ছে বন। বরাদ্দের টাকা লুটপাট করতে এসব প্রকল্প হাতে নেয় বন বিভাগ, অভিযোগ স্থানীয়দের।
আলতাদিঘি ঘুরে এসে আরো জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। প্রাকৃতিক শালবনের মাঝেই গড়ে তোলা হচ্ছে কংক্রিটের স্থাপনা। দিঘি সংস্কার করতে গিয়ে কাটা হয়েছে হাজার হাজার গাছ, মাটি ভরাট করাই চরম ক্ষতিতে শালবন। জীববৈচিত্র্য সংরক্ষণ, বন সম্প্রসারণ ও পর্যটকদের জন্য আধুনিক সুবিধা গড়ে তুলতে প্রায় 7.5 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বন বিভাগ। এর আগেও আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এখানে, কিন্তু উদ্যানের করুণ অবস্থায় প্রশ্নবিদ্ধ এসব কর্মকাণ্ড। প্রাণীতে ভরপুর হওয়ার কথা এই শালবন জাতীয় উদ্যান, কিন্তু বর্তমানে সেটি আর চোখে পড়ে না বা কারো মুখেও শোনা যায় না যে এই প্রাণীগুলো আছে। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে আলতাদিঘির বনটা সম্প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হচ্ছে। সুতরাং এই যে বরাদ্দগুলো আসতেছে, প্রকল্পগুলো আসতেছে, এর উদ্দেশ্যটা কি? প্রকল্পগুলো নেওয়াই হচ্ছে টাকা লুটপাট করার জন্য, আর এই টাকা লুটপাট করতে গিয়েই তারা কিন্তু বন এবং প্রকৃতিকে তারা ধ্বংস করছে। স্থানীয়রা বলছেন প্রকল্পগুলো প্রকৃতির সাথে সাংঘর্ষিক, তাই সমালোচনা তৈরি হয়েছে। তবে স্থানীয় বন কর্মকর্তার দাবি, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আলতাদিঘি শালবন ঘিরে গড়ে উঠবে আধুনিক পর্যটন সুবিধা। ক্ষতিকারক যে সমস্ত গাছগুলো ছিল, যেমন হচ্ছে যে ইউক্যালিপটাস যে গাছগুলো ছিল, এইগুলোকে করে অপসারণ করে এখানে আমাদের দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী যে সমস্ত সোনালু, জারুল, এগুলো চতুর্দিক থেকে এটা লাগানো হবে। এখানে আমাদের সমৃদ্ধ বনায়ন বা এনরিচমেন্ট প্লান্টেশন যেটা বলে, সেই বনায়নগুলো করা হয়েছে। এবং তাছাড়া ওই বনের যেখানে খালি জায়গা ছিল সেখানে প্লান্টেশনও, বনায়ন কার্যক্রমও ইতিমধ্যে হয়ে গেছে। নওগাঁর জেলা প্রশাসক বলছেন, প্রকৃতির সাথে সাংঘর্ষিক হলে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে। শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রকল্পের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটার থেকে যদি অতিরিক্ত কিছু করে বন ও পরিবেশের ক্ষতি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই যারা এটার সাথে জড়িত তাদের বিচার হবে। স্থানীয়রা বলছেন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার কিংবা জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের নামে থরে থরে টাকা এনে এখানে প্রকৃতি আর পরিবেশ ধ্বংসে মেতে উঠেছে বন বিভাগ। এই সংকট থেকে বাঁচতে চায় আলতাদিঘি শালবন। এজন্য স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। শফিক ছোটন, যমুনা নিউজ, আলতাদিঘি শালবন, নওগাঁ। এই ছিল সংবাদ ছায়া দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।